হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2024 সালে যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য ভূগোলের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে 194 নম্বর পেজের মডেল কোশ্চেন 11তে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করছি। তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে ওই প্রশ্নপত্রের সেটটির এমসিকিউ, এসিকিউ, 2 নম্বরের প্রশ্নের উত্তর, 3 নম্বরের প্রশ্নের সমাধান এবং 5 নম্বরের প্রশ্নের সমাধান, সঙ্গে ম্যাপ পয়েন্টিং থাকছে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি বিভাগ কয়ে। একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে? সঠিক উত্তরটি হল অপশান ঘতে অবরোহণ। 1.2 দাগে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল? অপশান খতে ইলাহাদা মারাজো। 1.3তে শুষ্ক অঞ্চলে বায়ুর অপসারণের দ্বারা সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্ত বা মরুখাত হল? অপশান গতে কাতারা। 1.4 দাগে বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হল? অপশান গতে স্ট্র্যাটোস্ফিয়ার। 1.5 দাগে মুখ্য জোয়ারের যে কোণে ভাটা হয় সেটি হল? অপশান কতে 90 ডিগ্রি। 1.6 দাগে বেরিং স্রোত প্রবাহিত হয়? অপশান খতে প্রশান্ত মহাসাগরে। 1.7 দাগে পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায়? অপশান খতে তেজস্ক্রিয় বর্জ্য। 1.8 দাগে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে? অপশান খতে র্যাডক্লিফ লাইন। 1.9 দাগে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে? অপশান খতে ভাবর। 1.10 দাগে ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে? অপশান কতে মধ্যপ্রদেশ। 1.11 দাগে রেটুন প্রথা প্রয়োগ করা হয়? অপশান খতে ইক্ষু চাষে। 1.12 দাগে ভারতের রূঢ় বলা হয়? অপশান খতে দুর্গাপুরকে। 1.13 দাগে পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশান গতে মুম্বাইকে। 1.14 দাগে টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল? অপশান কতে বাদামি রং দিয়ে। এরপরে বিভাগ ক্ষয়ের দাগে 2 দাগে 2.1 রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। 2.1 দাগে সিয়াচেন পৃথিবীর বৃহত্তম হিমবাহ? অশুদ্ধ। সঠিক উত্তরটি হল ভারতের বৃহত্তম হিমবাহ। 2.1 দাগে যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে রেনগজ বলে? শুদ্ধ। 2.1.3 দাগে ফানেলাকৃতির নদী মোহনায় অধিক বান ডাকা দেখা যায়? শুদ্ধ। 2.1.4 দাগে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে? অশুদ্ধ। ক্রান্তীয় অঞ্চলে হবে। ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে। 2.1.5 দাগে মারুতি উদ্যোগ লিমিটেড হরিয়ানার গুরগ্রামে অবস্থিত? শুদ্ধ। 2.1.6 দাগে জনঘনত্ব দেখে কোন দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় না? শুদ্ধ। 2.1 দাগে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় ভারতে নিম্নচাপ বিরাজ করে? অশুদ্ধ। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.1 দাগে ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মেন্ডার নামে পরিচিত? মেন্ড্রস নদীর নাম অনুসারে। মেন্ড্রস নদীর নাম অনুসারে নদী সৃষ্ট বাঁক মেন্ডার নামে পরিচিত। 2.2 দাগে ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে ড্যাশ বায়ু বলে? উত্তরটি হল অ্যানাবেটিক বায়ু। 2.3 দাগে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে? উত্তরটি হল বিকিরণ পদ্ধতিতে।
2.2.4 থেকে পাঞ্জাবের নবীন পলিমঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ, বেড বলে। 2.2.4 থেকে 2.2.5 থেকে অধিক জলসেচের ফলে মাটির ড্যাশ বৃদ্ধি পায়, লবণতা। 2.2.6 থেকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা ড্যাশকে, তাঞ্জাভুরুকে। অথবা তোমরা কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে লিখতে পারো, কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে। 2.2.7 থেকে 73 C/12 টপোসিটির আরেব হল ড্যাশ, 1:50,000। এরপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। 2.3.1 দাগে অপসারণের ফলে সৃষ্ট ব্লো আউট জাতীয় গহ্বরকে থর্মোমিতে কি বলে, ধান্ত। 2.3.2 দাগে ক্ষয় সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তকে। 2.3.2 দাগে ক্ষয় সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তককে না J.W. পাওয়েল। 2.3.3 থেকে উত্তর গোলার্ধের কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্র উত্তল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতা রেখা ও দ্বারা আর্দ্র শীতকাল কোন জলবায়ুকে সূচিত করে, মৌসুমী জলবায়ুকে সূচিত করে। 2.3.4 থেকে ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে, লিচেট বলে। 2.3.5 থেকে সার্ক এর পুরো নাম বা পুরো কথাটা কি, SOUT, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন উইথ রিজিওনাল কোঅপারেশন, উইথ রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর, এটা সরি ফর হবে, ফর রিজিওনাল কোঅপারেশন। 2.3.6 থেকে সুন্দরবন অঞ্চলে ইউনেস্কো কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে, উত্তরটি হল 1987 সালে। 2.3.7 থেকে ডিভিসি কোন নদী পরিকল্পনা অনুসারে নির্মিত হয়েছে, টেনেসি নদী পরিকল্পনা অনুসারে, টেনেসি। 2.3.8 থেকে হেক্টর প্রতি আখ উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি, উত্তরটি হল তামিলনাড়ু। 2.4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। প্রত্যাখ্যান হবে 3 নম্বরে প্লাস্টিক ব্যাগ। 2.4.2 তেজ কোটাল, 4 নম্বরে অমাবস্যা। 2.4.3 NW3 কেরালা। 2.4 ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 বহির্জাত শক্তি কাকে বলে, বহির্জাত প্রক্রিয়ার ইংরেজি প্রতিশব্দ হল এক্সোজেনেটিক প্রসেস। গ্রিক শব্দ এক্সো কথাটির অর্থ হল ফ্রম আউটসাইড অর্থাৎ বহির্ভাগ থেকে, এবং গ্রিক শব্দ জেনেসিস শব্দের অর্থ হল অরিজিন বা উৎপত্তি, অর্থাৎ এক্সোজেনেটিক কথাটির অর্থ হল বহির্ভাগ থেকে উৎপন্ন। তাই বলা যায় যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক বাহ্যিক শক্তিগুলি যেমন সূর্যতাপ, বৃষ্টিপাত, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতি দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠে ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের বিবর্তন বা ঘটায় বা ভূমিরূপের ভাস্কর্য সৃষ্টি করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। বৈশিষ্ট্য কি, স্থান, ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠীয় অংশে এটি ক্রিয়াশীল। শক্তির উৎস, প্রধান শক্তি সৌরশক্তি। জলবায়ুভেদে মেরু অঞ্চলে ও পার্বত্য অঞ্চলে হিমবাহ, মরু জলবায়ু অঞ্চলে বায়ু, আর্দ্র অঞ্চলে নদী সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এছাড়া মাধ্যাকর্ষণ শক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অথবা ষষ্ঠ ঘাতের সূত্র কি, নদীর বহন ক্ষমতা নির্ভর করে তার শক্তির উপর। আবার
নদীর শক্তি নির্ভর করে নদীর গতিবেগ, জলের পরিমাণ, শিলাখণ্ডের আকৃতির উপর। পরীক্ষায় দেখা গেছে নদীতে জলের পরিমাণ 2 গুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতাও 2 গুণ বৃদ্ধি পায়, কিন্তু নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়, 2 to the power 6 বা 64 গুণ বৃদ্ধি পায়। একেই বলে ষষ্ঠঘাতের সূত্র। 1842 খ্রিস্টাব্দে হপকিন্স এর ব্যাখ্যা দেন। 3.2 থেকে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে কেন? ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের উপর 18 থেকে 50 কিমি উচ্চতায় বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়া ও জলবায়ুর কোনো গোলযোগ সৃষ্টিকারী উপাদান না থাকায় আবহাওয়া পরিমণ্ডল শান্ত অবস্থায় থাকে তাকে শান্তমণ্ডল বলে। বায়ুমণ্ডলের বিভিন্ন দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। সর্বোচ্চ অংশে উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরে অল্প পরিমাণে ধুলো থাকলেও জলীয়বাষ্প না থাকায় মেঘ সৃষ্টি হতে পারে না, যার ফলে এই স্তরে ঝড় বৃষ্টি কিছুই সংঘটিত হয় না। ঘনীভবন প্রক্রিয়ার অভাবে স্ট্র্যাটোস্ফিয়ারে সবসময় শান্তভাব বজায় থাকে, তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডলও বলা হয়। এই স্তরের মধ্য দিয়ে তাই জেট বিমানগুলি বিনা বাধায় উড়ে যেতে পারে। অথবা প্রতিদিন 2 বার জোয়ার ও 2 বার ভাটা হয় কেন? পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা বা একদিন। আবর্তনকালে পৃথিবী যে স্থানে চাঁদের সম্মুখে আসে সেখানে মুখ্য জোয়ার হয়। এর ঠিক 12 ঘন্টা 20 মিনিট পরে যে স্থানে মুখ্য জোয়ার হয়েছিল সেই স্থানটি চাঁদের বিপরীত দিকে চলে আসে, ফলে সেখানে কেন্দ্রাতিক বলের প্রয়োগে গৌণ জোয়ার হয়। অর্থাৎ কোন স্থানে একদিনে একবার মুখ্য জোয়ার ও একবার গৌণ জোয়ার হয়। একইভাবে 12 ঘন্টা 26 মিনিট অন্তর ওই স্থানে 2 বার ভাটা হয়। তাই বলা যায় পৃথিবীর যে কোনো স্থানে দিনে 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়। 3.3 থেকে টিকা লেখ বীজহীন বর্জ্য। পরিবেশে উন্মুক্ত অবস্থায় দীর্ঘদিন থাকলে যে বর্জ্য পদার্থগুলি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে বিয়োজিত হয়ে যায় এবং যাদের পরিবেশের ক্ষতি করার ক্ষমতা প্রায় নেই বললেই চলে, তাদের বীজহীন বর্জ্য পদার্থ বলা হয়। কয়েকটি উদাহরণ হল কাঁচ, গৃহস্থালিতে ব্যবহৃত তেল, পচা ফল সবজি, প্লাস্টিক, বাতিল, জামা কাপড়, কাঠের টুকরো প্রভৃতি। অধিকাংশ ক্ষেত্রে উক্ত বর্জ্যগুলি প্রাকৃতিকভাবে বিয়োজিত হয়ে জৈব সারে পরিণত হয়, যা সারবিহীন কৃষিকাজের এক গুরুত্বপূর্ণ অংশ। অথবা জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ কাকে বলে? যে সকল বর্জ্য পদার্থ পরিবেশের বিয়োজক দ্বারা বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে বিয়োজিত হয়ে সরল উপাদানে পরিণত হয় তাকে জৈব ভঙ্গ বা জৈব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ বলে। বৈশিষ্ট্য: এই ধরনের বর্জ্য পদার্থ থেকে জৈব সার, জৈব গ্যাস প্রভৃতি প্রস্তুত করা সম্ভব। এগুলি বিয়োজক দ্বারা মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে। এই বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কম হয়। উদাহরণ: কাগজ, কার্ডবোর্ড, কাঠ, কাপড়, চামড়া, সবজির খোসা, কৃষিজ বর্জ্য প্রভৃতি। 3.4 থেকে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরে বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। নামকরণ: শীতকালে শান্ত আবহাওয়ার মধ্যে পশ্চিমা বায়ু এসে অশান্ত পরিবেশ সৃষ্টি করে বলে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা নাম হয়েছে। উৎপত্তি: শীতকালে ভূমধ্যসাগর ও স্পেনের নিকটবর্তী আটলান্টিক মহাসাগরের যে মধ্য অক্ষাংশে ঘূর্ণিবাতের সৃষ্টি হয় তা ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। এটি যখন স্থলভাগ থাকে তখন দুর্বল হয়, কিন্তু জলভাগের উপর দিয়ে এলে প্রবল আকার ধারণ করে। এর ফলে এই ঘূর্ণিবাতের বায়ু পশ্চিমী বায়ুর রূপে পূর্ব দিকে দ্রুত অগ্রসর হয় এবং উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে এবং পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি করে। বৈশিষ্ট্য: ভূমধ্যসাগর থেকে পশ্চিম বায়ু এসে বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটায়। এর ফলে শীতের প্রকোপ আরও বেড়ে যায়। শীতকালে ফসল চাষে এই বৃষ্টি সাহায্য করে। অথবা আরাবারি প্রকল্প বলতে কি বোঝায়? এখান থেকে লিখে শুরু করি। যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা সার্থক রূপ পায় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবারি বনাঞ্চলে। 1971 সালে এখানে প্রথম ফরেস্ট প্রোটেক্টর্স কমিটি গঠিত হয় এবং প্রাথমিকভাবে বনের সীমান্তবর্তী 612টি পরিবারকে যৌথ বন সংরক্ষণ ব্যবস্থায় যুক্ত করা হয়। তাই যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা আরাবারি প্রকল্প নামেও পরিচিত। 3.5 থেকে অরুণাচল প্রদেশের জনঘনত্ব কম হওয়ার 2টি কারণ উল্লেখ করো। প্রথম কারণ লিখবে বন্ধুর ভূপ্রকৃতি। হিমালয় পার্বত্য অঞ্চলে বন্ধুর ভূপ্রকৃতি, খাড়া ঢাল, শৈলশিরা, গভীর উপত্যকা, বসতি, জীবন ও জীবিকার প্রত্যক্ষ প্রতিকূল। এখানে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে ওঠেনি। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেনি। তাই এই বন্ধুর অঞ্চল বিরল জনবসতি যুক্ত। অন্তর্গত অনুর্বর মৃত্তিকা। অরুণাচল প্রদেশে ঢালযুক্ত পার্বত্য অঞ্চলের মাটি অপরিণত, অগভীর, অনুর্বর, ফলে এখানে কৃষিকাজ তেমন বিকাশ লাভ করেনি। অথবা সোনালী চতুর্ভুজ কাকে বলে? ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে মুম্বাই এই 4টি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী 4 বা 6 লেন বিশিষ্ট সড়কপথ সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। দৈর্ঘ্য: সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য 5846 কিমি, যার মধ্যে দিল্লি কলকাতায় 1453 কিমি, কলকাতা চেন্নাই 1684 কিমি, চেন্নাই মুম্বাই 1290 কিমি এবং মুম্বাই থেকে দিল্লি 1419 কিলোমিটার। প্রকল্প: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া
1999 সালে 2রা জানুয়ারি প্রথম পর্যায়ে সোনালী চতুর্ভুজ নির্মাণের কর্মসূচি গ্রহণ করে। 2012 সালে 7 জানুয়ারি এই দীর্ঘ প্রকল্প সড়কপথ নির্মাণ সম্পন্ন হয়। ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অতি দ্রুত পরিবহন সম্ভব হয়েছে, যাত্রী ও পণ্য পরিবহন সহজ হয়েছে, শিল্পের প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধি ঘটেছে, কৃষকদের পক্ষে কৃষি ফসলগুলি শহর ও বন্দরগুলিতে সহজে পাঠানোর সুবিধা হয়েছে। এর ফলে ফসলের অপচয়ও কম হয়েছে। সারা ভারত জুড়ে ট্রাক পরিবহন বৃদ্ধি পেয়েছে এবং ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। 3.6 এফসিসি এর দুটি ব্যবহারিক গুরুত্ব লেখ। ছদ্ম রং ব্যবহার করার ফলে ভূপৃষ্ঠে বিভিন্ন বস্তুকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করা যায়। উপগ্রহ থেকে প্রেরিত ছবিকে নিখুঁত করার জন্য কোনো বস্তুর প্রকৃত রঙের পরিবর্তে ছদ্ম রং ব্যবহার করা হয়। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহারের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংক্রান্ত তথ্য এবং সেনাবাহিনীর নানা কাজ সংক্রান্ত তথ্য গোপন রাখা যায়। অথবা মিলিয়ন সিট বলতে কি বোঝো? 1767 সালে সার্ভে অব ইন্ডিয়া স্থাপিত হয়। এর সদর দপ্তর উত্তরাখণ্ডের দেহরাদুনে অবস্থিত। জরিপের সুবিধার জন্য এই সংস্থা ভারত উপমহাদেশের 44 ডিগ্রি পূর্ব থেকে 104 ডিগ্রি পূর্ব এবং 4 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি উত্তর পর্যন্ত বিস্তৃত অংশকে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে মোট 135 ডিগ্রিতে ভাগ করেছে। এর মধ্যে জরিপ করা হয় 106 ডিগ্রির। ভারতের গ্রিডগুলি 40 থেকে 92 সংখ্যার অন্তর্গত। এক্ষেত্রে স্কেল 1 ইঞ্চিতে 16 মাইল বা 1 সেমিতে 10 কিমি ধরা হয়। উদাহরণ 72, 73, 83 ইত্যাদি। বিভাগ ঘয়ে 4-এর দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 উদাহরণস্বরূপ ড্রামলিনের উৎপত্তি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে গৌতম মল্লিকের সহায়িকা বইয়ের 25 নম্বর পেজের 2 নম্বর প্রশ্ন। এই ড্রামলিনের উৎপত্তি এবং ধারণা রয়েছে, এটা তুলে ধরবে এবং সঙ্গে উপরে যে ছবিটা সেটা ড্রামলিনের ছবিটা তুলে ধরবে। ওকে, দিয়ে উদাহরণ আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে এই ধরনের ভূমিরূপ দেখা যায়, এতদূর পর্যন্ত লিখবে। অথবা নিউ ফাউন্ডল্যান্ডের কাছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন? এই যে কানাডার পূর্ব উপকূলে অদূরে নিউজিল্যান্ড অবস্থিত, এখান থেকে শুরু করবে। এই নিউ ফাউন্ডল্যান্ড অবস্থিত, এখান থেকে শুরু করবে, দিয়ে লিখবে কারণগুলি হলো মগ্নচড়ার সৃষ্টি, প্ল্যাঙ্কটনের প্রাচুর্য, শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, ভগ্ন উপকূল, সামুদ্রিক মাছের সমাবেশ, অন্যান্য জীবিকার অভাব। দিয়ে এই জন্য এখানে মৎস্য শিকার জীবিকা রূপে উন্নতি লাভ করেছে। 4.2 বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই যে লক্ষ্য করছো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো প্রশ্নটি এবং তার সঙ্গে উত্তরটি নিচে শুরু হয়েছে। দিয়ে লিখবে বর্জ্যের পরিমাণ হ্রাস, পরিবেশ দূষণ রোধ, রোগ সংক্রমণ হ্রাস, সম্পদ সৃষ্টি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, শক্তি উৎপাদন, সৌন্দর্যায়ন। যে বর্জ্য পদার্থগুলিকে পরিচালনা করলে পরিবেশের সৌন্দর্য রক্ষিত হয়, এতদূর লিখবে। অথবা বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের পার্থক্য লেখ। এই পার্থক্যটি দেখতে পাচ্ছ, এখানে 6টি পার্থক্য রয়েছে। তোমরা কমপক্ষে 3 থেকে 4টি পার্থক্য তুলে ধরবে, যেহেতু 3 নম্বরের প্রশ্ন, বুঝতে পেরেছ? 4.3-এর দাগে তামিলনাড়ুর বৃষ্টির জল সংরক্ষণে ভারতের দৃষ্টান্ত ব্যাখ্যা করো। দেখো এখান থেকে শুরু করবে। দিয়ে 2013 সালে বর্তমানে সরকার তামিলনাড়ু উন্নয়নের জল ভরো প্রকল্প সূচনা করেছে, এতদূর লিখবে। অথবা দাগে পাঞ্জাব হরিয়ানা রাজ্যের উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা। এখানে আছে পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতি হতো, প্রশ্নটি একটু স্পেলিং মিস্টেক হয়েছে, যাই হোক। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। ভারতের কৃষি উন্নত অঞ্চল পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির 3টি কারণ রয়েছে অনেকগুলো। এই যে সমতল ভূপ্রকৃতি, নদ নদীর বিন্যাস, অনুকূল জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি, সবুজ বিপ্লবের প্রভাব, এতদূর রয়েছে। এই 5টি কারণ রয়েছে, তোমরা যে কোনো 3টি কারণ তুলে ধরবে, যেহেতু 3টি কারণ তুলে ধরছে বলেছে তোমাদের, বুঝতে পেরেছ? 4.4-এর দাগে রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বা টপোগ্রাফিক্যাল মানচিত্রের সুবিধা অসুবিধা লেখো। এখানে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে দেবাশিস মৌলিক সম্পাদিত যে ভূগোলের সহায়িকা বইটি রয়েছে, সে 449 নম্বর পেজে 10 নম্বর এবং 11 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এইটা হচ্ছে টপোগ্রাফিক্যাল ম্যাপের বা মানচিত্রের সুবিধা। যে ভৌগোলিক বিশ্লেষণ, উন্নয়ন পরিকল্পনা, সামরিক প্রয়োজন,
পরিবর্তন সম্পর্কে ধারণা, সম্পদ সংরক্ষণ। আর অসুবিধাটা নিচে দেওয়া আছে, খবর অসুবিধাটা পুরাতন মানচিত্র ও তথ্য, দুর্গম এলাকায় মানচিত্রের অসুবিধা, প্রকৃত তথ্যের স্বার্থে পার্থক্য, মানচিত্র প্রস্তুতিতে দীর্ঘ সময়, অর্থাৎ কয়েক বছর সময় লেগে যায়, এতদূর লিখতে হবে। অথবাতে রয়েছে উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই যে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য: দূর সংবেদন ব্যবস্থা, ডিজিটাল তথ্য সংগ্রহ, ছদ্মরঙ্গি ব্যবহার, উপগ্রহ চিত্র সংগ্রহের সময়, উচ্চতা ও স্কেল, আবহাওয়া পূর্বাভাস, দ্রুত তথ্য সংগ্রহ, সেন্সরের ব্যবহার, দুর্গম অঞ্চলে তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, ডিজিটাল আকারে তথ্য সংগ্রহ করা হয় তা কম্পিউটার সাহায্যে সংরক্ষণ করা হয়। এতদূর পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1.1 দাগে মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এই যে প্রশ্নটি লক্ষ্য করো, তার সঙ্গে উত্তরটি দিয়েছি। নদী গঠিত নদীর মধ্যগতি সৃষ্ট ভূমিরূপ সমূহ, অর্থাৎ সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ: পলল বেজনী সৃষ্টি। উদাহরণ: 2 নম্বর ভূমি নদী বাঁক সৃষ্টি। উদাহরণ ছবিটিও সঙ্গে সঙ্গে দেওয়া আছে, ছবিটিও লক্ষ্য করে নেবে তোমরা। এরপরে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, ছবিটা লক্ষ্য করো। অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি। উদাহরণ: মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে অনেক অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। এত পর্যন্ত লিখবে। 5.1 দেখে কি কি কারণে মরু অঞ্চলের বিস্তার বা সম্প্রসারণ ঘটে। দেখো, মরু অঞ্চল বলতে কি বোঝো, মরু সম্প্রসারণ বলতে কি বোঝো, আর মরু বিস্তারের বা মরু সম্প্রসারণের কারণগুলি। মরু বিস্তারের প্রধান কারণগুলি হলো 1, 2, 3, 4, 5, 6, 7টা পয়েন্ট রয়েছে এখানে, সবগুলো তুলে ধরবে তোমরা। এই যে সর্বোপরি বিশ্ব উষ্ণায়ন মরু সম্প্রসারণের কাজকে সম্প্রসারিত করছে, এত দূর লিখবে। 5.1.3 দেখে মৌসুমী বায়ুকে সাময়িক বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন। এই উত্তরটি আছে, লক্ষ্য করো। দিনের বেলা স্থলভাগ জলভাগ অপেক্ষা উষ্ণ থাকে, এখান থেকে শুরু করবে দিয়ে। মৌসুমী বায়ু হল সমুদ্র স্থলবায়ুর বৃহৎ সংস্করণ, অর্থাৎ সাময়িক বায়ুর বৃহৎ সংস্করণ, এত দূর লিখবে। 5.1.4 দেখে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। দেখো প্রশ্নটি, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। বায়ু প্রবাহ, যেমন উদাহরণ দেওয়া আছে, দেখো একে দেখে নাও, আমি দেখাচ্ছি। পৃথিবীর আবর্তন গতি 2 নম্বর পয়েন্টটি দেওয়া আছে। 3 নম্বর পয়েন্টটি দেওয়া আছে সমুদ্র জলের উষ্ণতা। 4 নম্বরে দেওয়া আছে সমুদ্র জলের লবণতা। 5 নম্বরে দেওয়া আছে সমুদ্র জলের ঘনত্ব। 6 নম্বরে দেওয়া আছে বরফের গলন, উপকূলের আকৃতি, ঋতু পরিবর্তন, মাধ্যাকর্ষণ শক্তি, সমুদ্র তলের ভূপ্রকৃতি, বাষ্পীভবন আর চাপের তারতম্য, অর্থাৎ জলতলের দিকে সমুদ্র স্রোতের সঞ্চালন ঘটে। এত দূর লিখবে। 5.2 দেখে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2 দেখে ভারতের উপদ্বীপে মালভূমির ভূপ্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করে। শ্রেণীবিভাগ দিয়েছে: দাক্ষিণাত্যের মালভূমি অবস্থান, আয়তন, উৎপত্তি, এরপরে ভূপ্রাকৃতিক বিভাগ, পশ্চিমঘাট পর্বত সহ্যাদ্রি, পূর্বঘাট পর্বত মলয়াদ্রি, নীলগিরি, সাতপুরা, তার মালভূমি অংশ মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি, তেলেঙ্গানা মালভূমি। পাহাড়, এখানে সাতমালা পাহাড় অবস্থিত, এখান এত পর্যন্ত লিখবে। ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ ও সংরক্ষণের প্রধান উপায়গুলি লেখ। দেখো, ভারতের মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি সমূহ: বৃক্ষরোপণ, নিয়ন্ত্রিত পশুচারণ, শস্যাবর্তন, ধাপ চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ, ফালি চাষ, তারপরে স্থানান্তর কৃষি বা ঝুম চাষ, তারপরে জৈব সারের ব্যবহার বৃদ্ধি, বাঁধ নির্মাণ, শেল্টার বেল্ট, গাড়ি চাষ, মালচিং, অন্যান্য পদ্ধতি, লবণতা হ্রাস প্রভৃতি ব্যবস্থার মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। এত লিখবে। 5.2.3 দেখে পূর্ব ভারতের কার্পাস উৎপাদিত না হওয়া সত্ত্বেও কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখ। এটা দেবাশিস মৌলিকের
সহায়িকা বইতে দেখতে পাবে 374 নম্বর পেজের 22 নম্বর কোশ্চেন লক্ষ্য করো। এই যে প্রশ্নটি রয়েছে না, পূর্ব ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ, এটাই লিখতে হবে। বুঝতে পেরেছ? এটাই তুলে ধরবে তোমরা। প্রাণবিদ্যুতের যোগান বস্ত্র শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে, এত দূর পর্যন্ত লিখে নেবে। 5.2.4 দাগে ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। লক্ষ্য করো ভারতের শহর গড়ে ওঠার কারণগুলি বা নগর গড়ে ওঠার কারণগুলি লক্ষ্য করো। অবস্থানগত কারণ, বন্দরগত অবস্থান, দৃশ্যগত কারণ, তারপরে অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে শিল্প, বাণিজ্যিক ক্রিয়াকলাপ, সাংস্কৃতিক কারণের মধ্যে রয়েছে ধর্ম, শিক্ষা, অন্যান্য কারণের মধ্যে রয়েছে প্রশাসনিক ক্রিয়াকলাপ, সামরিক ক্রিয়াকলাপ, ঐতিহাসিক কারণ, পরিব্রাজন, পার্শ্ববর্তী অঞ্চল বা দেশ থেকে বহু মানুষ বা শরণার্থীদের আগমন, জনসংখ্যার চাপ বেড়ে গেলে কোন স্থান শহর বা নগরে পরিণত হয়, যেমন সরলেখ, এত পর্যন্ত লিখবে। বিভাগ 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 6.1 রয়েছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, 6.2 রয়েছে মরুস্থলী, 6.3 রয়েছে ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে প্যাংগং হ্রদ, 6.4 বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, উত্তর পূর্ব ভারতের পার্বত্য মৃত্তিকা অঞ্চল, 6.6 সরলবর্গীয় অরণ্যাঞ্চল, 6.7 ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল, ভারতের বৃহৎ জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে কোচিন শিপইয়ার্ড, 6.9 ভারতের একটি জনবহুল অঞ্চল হচ্ছে সিকিম, আর 6.10 পূর্ব উপকূলের কৃত্রিম প্রত্যাশাযুক্ত বন্দর হচ্ছে চেন্নাই। আমি ম্যাপ পয়েন্টটি করছি, তোমরা লক্ষ্য করো। 6.9 ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট, লক্ষ্য করো এই যে এখানটায় হবে ইন্দিরা পয়েন্ট। বুঝতে পেরেছ? একটু লেখাটার সমস্যা হচ্ছে, এখানটায় হবে, এটা 6.1। বুঝতে পেরেছ? তারপরে 2 নম্বরে রয়েছে মরুস্থলী, এটা হবে মরুস্থলী, 6.2 মরুস্থলী। তারপর কি রয়েছে 6.3 ভারতের উচ্চতম হ্রদ প্যাংগং, লক্ষ্য করো ভারতের উচ্চতম হ্রদ প্যাংগং এখানে অবস্থিত, প্যাংগং। বুঝতে পেরেছ? 6.3। তারপরে 6.4 রয়েছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, দেখো করমণ্ডল উপকূল, দেখো বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এটা হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। বুঝতে পেরেছ? 6.4। এরপরে রয়েছে 6.5 রয়েছে উত্তর পূর্ব ভারতের পার্বত্য মৃত্তিকা অঞ্চল, লক্ষ্য করো উত্তর পূর্ব ভারতের পার্বত্য মৃত্তিকা যুক্ত অঞ্চল। এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের পার্বত্য মৃত্তিকা যুক্ত অঞ্চল। রয়েছে 6.5। তারপরে 6.6 রয়েছে সরলবর্গীয় অরণ্যাঞ্চল, লক্ষ্য করো সরলবর্গীয় অরণ্যাঞ্চল দেখাচ্ছে একটু, লক্ষ্য করো সরলবর্গীয় উৎপাদন অঞ্চল, এখান থেকে এতটা দেখাবে তোমরা, এতটাই দেখবে সরলবর্গীয় অরণ্যাঞ্চল 6.6। বুঝতে পেরেছ? ছয় ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল, লক্ষ্য করো তুলা উৎপাদক অঞ্চল। এটা হচ্ছে ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল। 6.7। 6.8 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোচিন, এখানটায় অবস্থিত কোচিন, লক্ষ্য করো কোচিন শিপইয়ার্ড এখানটায় অবস্থিত। বুঝতে পেরেছ? 6.8।
এরপরে রয়েছে 6.9 ভারতের একটি জনবিরল রাজ্য সিকিম। এই যে এটা ভারতের একটি জনবিরল রাজ্য, আমি পুরোটা কালো করে দিচ্ছি। সিকিম 6.9 ভারতের একটি জনবিরল রাজ্য। তারপরে হচ্ছে কি রয়েছে 6.10 রয়েছে পূর্ব উপকূলের কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর চেন্নাই। চেন্নাই দেখাচ্ছি, লক্ষ্য করো। চেন্নাই, বুঝতে পেরেছ? 6.10। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।